শীত যেন তার সবটুকু নিংড়ে নিংড়ে ঢেলে দিচ্ছে প্রকৃতিকে। হাড়ে হাড়ে কাঁপন টের পাচ্ছে অরণ্য। একটা ভারী কম্বল নিজের শরীরের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, তবুও সে কাঁপছে। কাঁপছে অতসীও। অরণ্য উপায়ন্তর না দেখে অতসীকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। তাদের মধ্যকার দূরত্ব কমে শূন্যের কোঠায়। দুজনের মাঝ দিয়ে বাতাসও যাচ্ছে কিনা সন্দেহ। অতসী পিট পিট করে চোখ খুলে সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে ফেলে। অরণ্য উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? চোখ খুলো। অতসী সময় নিয়ে চোখ মেলে। তীব্র লাইটের আলোয় তার চোখ জ্বালা করছে। মাথার ভেতর সূক্ষ্ম এক ধরনের ব্যথা ছড়িয়ে পড়ছে। অতসী জড়ানো ও দুর্বল গলায় প্রশ্ন ছুড়ে দেয়, অরণ্যের পানে। আমরা কোথায়? আমিনের বাসায় আছি। তুমি উঠতে পারবে অতসী? তোমার ফ্রেশ হওয়া দরকার। পারবো। অতসী অরণ্যের সহায়তায় ধীরে ধীরে উঠে বসে। অরণ্য অতসীর এক হাত খুব শক্ত করে চেপে ধরে আছে, আরেক হাত দিয়ে অতসীর বাহু আগলে ধরে। অতসী হুট করে লজ্জায় পড়ে যায়। অরণ্যর এভাবে কাছে আসাটা তার ভেতরটা তোলপাড় করে দেয়। ভালোবাসার এক অদ্ভুত দহনে তার শরীর মন পুড়তে শুরু করে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় ভালোবাসার শিহরণ ছড়িয়ে পড়ে। অরণ্য ধীরে ধীরে অতসীকে বাথরুম পর্যন্ত এগিয়ে দিয়ে বলে, বালতিতে গরম পানি আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও। ঠান্ডা পানি একদম লাগাবে না। এমনিতেই শরীরে যে ব্যথা, ঠান্ডা পেলে ব্যথা আরও চেপে ধরবে। যে ঠান্ডা পড়েছে তাতে ঠান্ডা পানি ছোঁয়াটাই বেআইনি। অতসীর কথা শুনে অরণ্য হো হো করে হেসে ফেলল। বেআইনি? পানি ছোঁয়া ইললিগাল হয়। ঠান্ডা পানি ছোঁয়া ইললিগালি। ভীষণ অদ্ভুত কথা জানো তুমি। যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। অতসী বাথরুমের দরজা বন্ধ করে দিল। অরণ্য রুম থেকে বেরিয়ে গেল। টেবিলে খাবার লাগাতে হবে। রাত কম হয়নি। অতসীকে দ্রুত খাইয়ে ঘুম পাড়াতে হবে। মেয়েটার উপর দিয়েও অনেক ধকল গেছে, তবে শারীরিক ধকলের চেয়ে মানসিক ধকলটাই বেশি। অতসী খাবার টেবিলে গিয়ে প্রচণ্ড অবাক হয়। গরম গরম গরুর গোস্তের ধোয়া, মন নাড়িয়ে দেওয়া ঘ্রাণ। অতসী অবাক হয়ে বলল, আপনি রান্না করছেন? সব কিছু স্বামীর দিকে নিতে শিখে গেছো এখনই? বাহ, আমাকে কি চোখে পড়ে না? পাশ দিয়ে বলে ওঠে আমিন। অতসী ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আপনি রেঁধেছেন ভাইয়া? আমিন চেয়ারে বসতে বসতে বলল, হ্যাঁ আমি। ব্যাচেলার মানুষ, রান্নাবান্নায় পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলেছি। অরণ্য বলল, আমি কিন্তু রাঁধতে পারি না অতসী। আপনার রাঁধতে হবেও বা কিসের জন্য? আমি আছি কি করতে। তবুও রান্নাটা শিখবো ভাবছি। নানান সময় নানান কাজে দেবে। যেমন এই ধরো তুমি অসুস্থ বা কোথাও গেছো, আমার তখন রেঁধে খেতে হবে না? অতসী হেসে বলল, অসুস্থ হলে ভিন্ন কথা, তবে আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। আমিন অরণ্য আর অতসীকে এক নজরে দেখে নিয়ে অরণ্যকে বলে, এত দ্রুত তোমরা যেভাবে সহজ হয়ে গেছ একে অপরের প্রতি, যেই মহব্বত দেখাচ্ছ, সরি টু সে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমরা মাত্র কদিনের পরিচিত মানুষ। দেখে মনে হচ্ছে কত বছর যাবৎ তোমরা একে অন্যের সাথে থেকে আসছো। অতসী আমিনের কথায় লজ্জা মাখা হাসি হাসে। অরণ্য অতসীর দিকে তাকিয়ে বলে, এই জিনিসটা আমরাই বুঝতেছি না, তোকে আর কি বলবো বল। আমি নিজেও কনফিউজড হয়ে আছি। কারোর সঙ্গে এত দ্রুত ইজি হওয়া আমার পক্ষে একদম অসম্ভব ছিল। এটা তুই তো ভালো করেই জানিস। হ্যাঁ, আমি তো জানি, আর জানি বলে আরও বেশি অবাক হচ্ছি। এদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে, দ্রুত ফ্রি হয়েছি দুজনে। অনেকে তো বিয়ের পর একে অপরকে চিনতে জানতে অর্ধেক জীবন পার করে দেয়। এজন্যই তো আমি বিয়ে করি না। নিজেকেই তো চিনি না এখনো, অন্যকে জানবো কিভাবে? অরণ্য কিছু বলার জন্য মুখ খুলছিল, তার আগেই অতসী ধমকে উঠে বলে, কি লাগাইছেন দুজনে? খাওয়ার সময় এত কথা? তারপর অরণ্যকে উদ্দেশ্য করে আবার বলে, আগে খেয়ে নিন, তারপর গবেষণা করিয়েন। অরণ্য কণ্ঠে দুষ্টুমির রেখা টেনে বলে, বাবা কি ধমক! একদম খাঁটি বউ বউ ফিল হচ্ছে। আমিন বলল, সেম। অরণ্য চোখ রাঙায়, বউটা আমার, তোর না। আমিন হাসে, আমি কখন বললাম এই কথা? শোন, অতসী আমার বউ, তোর ভাবি।
অরণ্য প্রথমে আমিনের কথার প্যাচে পড়ে বলে ফেলে, হুম। পর মুহূর্তে আমিনের কথার আসল অর্থ ধরতে পেরে তড়িঘড়ি করে বলে, না না, আমার বউ তোর ভাবি। ওহ, বন্ধুরা বিয়ে করে একজন, বউ হয় সবার। আমার বেলায় এসব চলবে না। আমি বিয়ে করেছি, আমারই বউ। ধুর বেটা, তুই পান্তা ভাত, আমরা দুধ ভাত। অতসী, তোমার পান্তা ভাত ভালো লাগে নাকি দুধ ভাত ভালো লাগে? অতসীও দুষ্টুমির ঘরে জবাব দেয়, দুধ আমার একদম পছন্দ না। দুধ দেখলেই বমি আসে। এর চেয়ে পান্তা ভাত পোড়া মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে খাওয়া অনেক ভালো। অতসীর কথায় আমিনের মুখ ভোঁতা হয়ে যায়। অরণ্য হো হো করে হেসে বলল, এই না হলে আমার বউ? অতসী হাসি মুখে শাসায়, এবার খান তো, অনেক ফাজলামি হয়েছে। অতসীর কথায় ওরা দুজন চুপচাপ খাওয়ায় মনোযোগ দেয়। আজ অনেক দিন পর তৃপ্তি নিয়ে খাওয়া সারে আমিন। এর আগেও খাওয়াতে তৃপ্তি ছিল, তবে আজকে যেন অন্য কিছুই ছিল। এই অন্য কিছুটা কি? একটা ফ্যামিলি হয়েছে ওর, এইটাই হবে হয়তো। আমিন ছোটবেলা থেকে একাকিত্বের সঙ্গে বড় হয়েছে। ওর মা মারা গেছে খুব ছোটবেলায়। মায়ের চেহারাটাও ভালো মতো মনে নেই ওর। আর বাবা, সে ছিল সামান্য এক দিনমজুর, যা কামাতো সব নেশার পেছে ঢালতো। গ্রাম থেকেই মাধ্যমিক দিয়ে শহরে এসেছিল আমিন। উদ্দেশ্য ছিল একটা কাজ জোগাড় করা। ঢাকায় আসার তৃতীয় দিন সংবাদ পায় তার বাবার নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে বাড়ি আসার পথে বড় বট গাছের সঙ্গে বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে ওখানেই মারা যায়। আমিনের একটুও কষ্ট হয়নি এই খবর শোনার পর। উল্টো একটা মুক্তি মুক্তি অনুভূতি সিক্ত হয়েছে সে। এতদিন দুটো পেট চালানোর চিন্তা ছিল তার, পিছুটান ছিল, কিন্তু এখন সে মুক্ত। নেই কোনো পিছুটান, নেই কোনো আত্মীয়, নেই কোনো রক্তের টান, আর না আছে কোনো দায়িত্ব। বাবার কবরে মাটি দিয়ে আবার ঢাকায় ফিরে আসে আমিন। ভাগ্য তার এত সুপ্রসন্ন ছিল, কে জানতো সেটা। এক বাড়িতে লজিং মাস্টার হিসেবে উঠে সে। বাড়ির টুকটাক বাজার, দায়িত্ব, আর মালিকের 3 ছেলে মেয়ের পড়ার দায়িত্ব, খেলার দায়িত্ব, এই ছিল আমিনের কাজ। বিনিময়ে 3 বেলা খাওয়া পেয়েছে। মালিকের সহন মনোভাবতার কারণে কলেজে পড়ার সুযোগ পেয়েছে। কিভাবে যে মেডিকেলে চান্স পেয়ে গেল আমিন, সে এক বিস্ময়। মেডিকেলে সিট পাওয়ায় ওই বাসা ছেড়ে মেডিকেলে উঠে আমিন। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ হাসি মুখে তার জন্য অপেক্ষায় ছিল। সব পেয়েও একটা কমতি ছিল আমিনের বুকে। আজ অরণ্য অতসীর সঙ্গে কাটানো মুহূর্তে সেই কমতিটা খানিকটা হলেও কম লেগেছে। আমিন বুঝতে পারে একটা ঘর চাই তার, নিজের বউ বাচ্চা পরিবার চাই তার, কিন্তু তাকে তার ঘর বানাবে, কাকে তার ঘর বানাবে? যৌবনে যাকে প্রথম ছোঁয়া যায় না মনে এঁকেছিল, সে তো ধোঁয়াশা কেবল, চাইলেও তাকে ছোঁয়া যায় না। তাকে ভেবে ভেবেই দিনরাত পার করতে হয় আমিনের। তার জায়গাটাও কাউকে দেওয়া যায় না। মেয়েটা আস্ত এক জাদুকর। নিজের জন্য আমিনের বুকে বিশাল জায়গা বানিয়ে সে গা ঢাকা দিয়েছে সমাজের চাদরে। আর আমি বুকের মধ্যে থাকা ফাঁকা জায়গার হাহাকার ঠেকে ঢুকে চলছে সব সময়। মেয়েটা কি জানবে তাকে ভালোবেসে কেউ এখনো প্রায় রাতে কাঁদে? জানবে কি মেয়েটা তার জন্য কারো জীবন সত্যিকার অর্থে থমকে আছে? না, জানবে না। আমি তাকে জানতে দেবে না। আমিনের বুক ফুঁড়ে গভীর কষ্টের এক দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। অতসী বলল, কয়টা বাজে? অরণ্য ফোনে টাইম দেখে নিয়ে জবাব দেয়, 12:30। এত রাত? জেগে আছেন কেন? ঘুমান। অরণ্য অতসীর দিকে পাশ ফিরে শুলো। ড্রিম লাইটের মৃদু আলোয় অতসীকে লাগছে স্বর্গীয় রহস্যময়ী পরী। সে ক্ষণকাল অতসীর দিকে চুপচাপ তাকিয়ে থেকে উত্তর দেয়, ঘুম আসছে না। অতসীরও ঘুম আসছিল না। অরণ্যর ঘুম আসছে না শুনে সে লাফিয়ে উঠে বসল। উৎসুক গলায় বলল, চলুন গল্প করি তাহলে। অরণ্য উঠল, তবে পুরোপুরি ভাবে না। অর্ধেক পিঠ দেয়ালে লাগিয়ে হেলান দিয়ে বসল। বলল, বলো, আপনার কোন রং পছন্দ? তেমন কোনো চয়েস নেই। এর আগে তো ভেবে দেখিনি কখনো। এখন ভাবুন, সবারই প্রিয় রং থাকে, আপনারও আছে, ভেবে বলুন। অরণ্য পাল্টা প্রশ্ন করল, তোমার পছন্দের রং কি? আমার তো নীল বেশি ভালো লাগে। তাহলে আমারও নীল পছন্দ। অতসী ভ্রুকুটি করে তাকায়, বলে, এটা কেমন কথা? অরণ্য ইনোসেন্ট গলায় বলল, এখন থেকে তোমার যা পছন্দ আমারও তাই পছন্দ। তাই বুঝি? আমার তো 20 পছন্দ, তাহলে কি আপনারও 20 পছন্দ হবে?
অরণ্য থতমত খায় অতসীর কথায়। অতসী খিলখিল করে হাসে। অরণ্য থতমত খায় অতসীর কথায়। অতসী খিলখিল করে হাসে। নীল কিন্তু বিষাদের রং মিস্টার। ছোট থেকে আমাকে জড়িয়ে সুখের থেকে দুঃখই ছিল বেশি, তাই নীল রংটাই জড়িয়ে গেছে পছন্দের সঙ্গে, তাই নাকি? তাহলে সুখের রং কি লাল? ওহ না, লাল হলো বিপদের রং। সুখের রং এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে সুখ মানে সাদা। সাদা? হ্যাঁ, সাদা হলো পবিত্র রং। নয়তো কাফনের কাপড় সাদা হলো কেন? কালো নীল তাও তো হতে পারতো, তাই না? অরণ্য ভ্যাবাচাকা গলায় বলে জবাব দেয়, তাই তো, তাই তো। আল্লাহ পাক আমাদের পাঠান পবিত্রভাবে, নিয়েও যান পবিত্রভাবে। যেহেতু এত রং থাকতে তিনি সাদাকেই নির্দেশ করেছেন কাফনের পবিত্র অংশ হওয়ার জন্য। তাতে বোঝা যায় সাদা রং পবিত্র রং, আর পবিত্রতাই সুখ। অপবিত্র জিনিস স্বল্প সময়ে সুখ দেয়। আমি স্বল্প সময়ের সুখ চাই না, আমি চাই দীর্ঘস্থায়ী সুখ, চিরস্থায়ী সুখ। অরণ্য বিমুখ হয়ে শোনে অতসীর কথা। মেয়েটা এত ভালো ভালো কথা বলে কোথা থেকে শিখল? অতসী বলে চলে, আমার যখন খুব ভালো লাগে, খুব সুখ অনুভব হয়, তখন আমি সাদা জামা পরতাম। ভালো কথা, আমার আমার কিন্তু সাদা জামা নেই এখন, সব তো ওই বাসায়। আমার জন্য এক সেট সাদা জামা এনে দিবেন? একদম সাদা হতে হবে, কোনো রং থাকলে কিন্তু চলবে না। এনে দেব। তোমার কখন কখন সুখ অনুভূতি হতো অতসী? অতসীর চোখ হঠাৎ জ্বলে ভরে উঠল। সে সময় নিয়ে নাক টেনে জবাব দিল, আমার শেষ যখন সুখ অনুভূতি হয়, তখন আমার বয়স ছিল 7। আমি স্কুলের প্রতিযোগিতায় বাবাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। বাবা সেটা পড়ে এত মুগ্ধ হয়েছিল, আমার গালে চুমু খেয়ে বলেছিল, আমার সোনা মা। সেদিন এত সুখ লাগছিল আমার। আমি সারাদিন সাদা ফ্রক পরে ঘুরে বেরিয়েছি। এরপর আর কোনোদিন আমার সুখ অনুভূত হয়নি, বুঝলেন? প্রিয়ার মা আসলো, আমার কপালে সুখ গেল। শেষ চরণটুকু বলতে গিয়ে অতসীর গলা ধরে আসে। সে ঢোক গিলে কান্নাটুকু দমাবার চেষ্টা করে। অরণ্যর ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে দ্রুত অতসীর 2 হাত চেপে ধরে বলল, পুরনো কথাগুলো ভুলে যাও, বর্তমান নিয়ে ভাবো। ভবিষ্যৎ তোমাকে সুখ দিবে অতসী, কথা দিলাম। অতসীর ঠোঁটে হঠাৎ এক হাসি, কি অদ্ভুত নিখুঁত সেই হাসির তীক্ষ্ণতা। অতসী বিড়বিড় করে স্বগোক্তি করে, পুরনো দিন ভোলা এত সহজ হয় না। যে যতটুকু করেছে তাকে ততটুকুই ফিরিয়ে দেব আমি, ওয়াদা নিজের সঙ্গে। অরণ্য অতসীর কথা বুঝতে না পেরে ডাক দেয়, এই অতসী, কি বলছো? অতসী নড়ে চড়ে ওঠে, কই না, কিছু না। বিড়বিড় করলে যে? কিছু না, চলুন ঘুমিয়ে পড়ি, ঘুম পাচ্ছে। অরণ্য ফোনের আলো জেলে ঘড়ি দেখে, 1:15 বাজে। সময় কত দ্রুত গড়িয়ে যায়। সকাল সকাল নাস্তা সেরে আমিনের সঙ্গে নুসরাতও বেরিয়ে পড়ল। ব্যাগ থেকে টাকা তুলতে হবে, অতসীর জন্য কিছু জামা কাপড় কিনতে হবে, বাসা ঠিক করতে হবে, নতুন বাসা গোছাতে হবে। কত কাজ। অবশ্য নতুন বাসার জন্য যেসব জিনিস কিনবে তা একা একা কেনা যাবে না। অতসী পই পই করে বলে দিয়েছে, আমি নিজে হাতে ঘর গুছাবো, ঘরের সব কিছু আমি নিজে গিয়ে কিনবো। আপনি পাকনামি করে একা একা কিনে আনবেন না কিন্তু, বলে দিচ্ছি। অতসীর কাজ নেই কোনো। একবার ভাবলো একটু ঘুমাবে, কিন্তু কিছুতেই ঘুম এলো না দেখে অতসী টিভি ছেড়ে বসলো। অনেক দিন হলো টিভি দেখে না সে। অনেক দিন নাকি অনেক বছর? কত বছর? 4 এরকমই হবে। আর টিভি দেখার সময় ছিল কই? সারাক্ষণ এক একজনের ফরমাইশ পূরণ করতে করতেই তো দিন যেত তার, রাত ফুরাতো। দরজায় পরপর 2 বার টোকা পড়ে, কেউ এসেছে। অতসী দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কে? ওপাশ থেকে আওয়াজ আসে, আমি দারোয়ান আপা, একটু দরজাটা খুলুন। অতসী মাথায় ঘোমটা টেনে দরজা খুলতেই হুড়মুড় করে 2জন লোক ভেতরে ঢোকে। দুজনের মুখ কালো কাপড়ে ঢাকা। অতসী ভরকে যায়, উদ্বিগ্ন নিয়ে চেঁচিয়ে বলে, কে? কে আপনারা? লোক দুটো কথা বলে না। একজন দ্রুততার সঙ্গে অতসীর মুখ চেপে ধরে। অতসীর চেঁচানো এবার গঙ্গানি শব্দে পরিণত হয়। অপরজন পকেট থেকে দড়ি বের করে অতসীর হাত পা বেঁধে ফেলে দ্রুত। অতসী কাটা মুরগির মতো ছটফট করতে ব্যস্ত তখন। একটা সূক্ষ্ম আলোর রেখা দূর থেকে ভেসে আসছে, অস্পষ্ট আর আবছাভাবে। অতসী ঘোরগ্রস্তের ন্যায় সেদিকে তাকিয়ে রইল।
কতক্ষণ এভাবে তাকিয়ে থাকতে থাকতে তার মস্তিষ্ক প্রথম যে কথাটা ধাক্কা দিল তা হলো আমি কোথায়। কথাটা মনে হতে অতসী চোখ বন্ধ করে পূর্বের স্মৃতি রোমন্থন করতে লাগলো। অরণ্য ব্যাংকে টাকা তোলার জন্য বেরিয়ে গিয়েছিল। ঘরে সে একা ছিল। কলিং বেল বাজলে সে দরজা খুলে দেয়। দারোয়ানের পরিচয়ে বাজলে সে দরজা খুলে দেয়। দারোয়ানের পরিচয়ে যারা ঘরে ঢোকে তারা দারোয়ান ছিল না, তারাই জোর জবরদস্তি করে অতসীকে বেঁধে তুলে আনে। অতসীর হাত পা বাঁধার পর তার চোখটাও বেঁধে ফেলেছিল। চোখের সামনে গাঢ় অন্ধকার দেখতে দেখতে এক সময় গভীর নিদ্রায় তলিয়ে যায় অতসী। চোখ মেলতেই আবছা আলো আধার মেশানো এই ঘরে নিজেকে আবিষ্কার করে। হিসেব পাকা, কেউ তাকে তুলে এনেছে তার ক্ষতি করার জন্য। তাহলে এখনও তাকে বাঁচিয়ে রেখেছে কী জন্য? কি মতলব এদের? এরা চায় কি? অতসী এলোমেলো ভাবনায় তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। যেদিকে থেকে চিকন আলো আসছে সেদিকে হয়তো দরজা বা বের হওয়ার পথ। অতসী ভাবে একবার উঠে সেদিকে যাবে কিনা। অতসী ধীরে ধীরে ওঠার চেষ্টা করে। মাটিতে পা ফেলতেই অতসী সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে মৃদু আর্তনাদ করে পায়ের দিকে তাকাতেই দেখে গাঢ় রক্তের সরু ধারা বয়ে যাচ্ছে। অতসী থপ করে মাটিতে বসে পড়ে আবার। মুখ দেওয়া স্পষ্ট স্বরে গঙ্গাতে থাকে বারংবার। পাটা কাছে টেনে নেয়। দেখে পায়ের তলা ক্ষত বিক্ষত হয়ে আছে। কাটা ছেঁড়া জায়গা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। কী তো যন্ত্রণা! অতসীর গাল গড়িয়ে জল পড়ে। পাটা বুকে জড়িয়ে কুকড়ে যায় সে। কে করলো এমনটা? কেনই বা করলো? ধপ ধপ আওয়াজ তুলে একজন রুমে ঢোকে। অতসী ভয় নিয়ে সেদিকে তাকায়। অন্ধকারে তার চেহারা স্পষ্ট, আবছা। দীর্ঘদেহী লোকটার হাতে বড় একটা রামদা। অতসী আতকে উঠে গলায় বলল, কে তুমি? কি চাও? কেন তুলে এনেছ আমাকে? কেন আঘাত করছো আমাকে? আমি তো তোমাদের চিনি না, তোমাদের কোনো ক্ষতিও করিনি, তাহলে এমনটা কেন করছো? আমাকে ছেড়ে দাও, যেতে দাও। অতসীর কান্নার বেগ বেড়ে যায়। নিঠুর লোকটার তীক্ষ্ণ হাসি ফালা করে দিচ্ছে অতসীর বুক। অতসী কান্না থামিয়ে পুনরায় মিনতি করে বলে, একবার যেতে দিন না প্লিজ। কেন আটকে রেখেছেন আমাকে? কি করেছি আমি? দয়া করে যেতে দিন। লোকটার মোটা পুরুষালী কণ্ঠ থেকে ধ্বনি বের হয়ে এবার সে বলে, এখন থেকে আমাদের মর্জি ছাড়া কেউ যেতে পারে না। তাহলে মর্জি করুন, আমাকে যেতে দিন। লোকটি হাসলো। অতসীর মনে হলো পৃথিবীর সবচেয়ে বীভৎস হাসি এই হাসি। সে আতঙ্কে চোখ সরিয়ে নিল। লোকটি বলল, এখানে কাকে তোকে কুতকুত খেলবার লাইগা আনি নাই মাইয়া, আছি তোর কল্লা কাটনের লাইগা। তোর কল্লা লাগবো আমাগো। অতসী কেঁপে ওঠে। সে শূন্য দৃষ্টি নিয়ে তাকায়। থমথমে নিস্তেজ গলায় বলে, আমার মাথা কেটে ফেলবেন? হ্যাঁ, কাটটা ফেলবো। আমার মাথার কি প্রয়োজন আপনাদের? আছে দরকার। তোর মাথা দিয়ে পদ্মা সেতু হইব। আমার মাথা দিয়ে পদ্মা সেতু হবে? তুই তো অনেক কথা কস মাইয়া। চুপ থাক, শুইয়া পড়। একটা কোপ মারুম, কাম তামাম। বেশি বকর বকর করলে ব্যথা বেশি পাবি। অতসীর হৃৎপিণ্ড তার সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে। একটা সময় আসে মানুষ ভয় পেতে পেতে ধ্যাত্রা হয়ে যায়। তখন পৃথিবীর অন্য কোনো ভয়কেই ভয় মনে হয় না। সব ভয় জয় করতে শিখে যায় সে। এক সেকেন্ড অতসীর হঠাৎ মনে হলো তাকে বাঁচতে হবে। একটা জীবনে শুধু দুঃখ নিয়ে যেতেই আসেনি, তাকে সুখগুলো কুড়াতে হবে। আর এখন যখন সুখের বাগানে জায়গা হয়েছে তার, তখন এত সহজে মরা যাবে না, কিছুতেই না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে লড়ে যেতে হবে বাঁচার জন্য, অরণ্যর জন্য, তার পরিকল্পিত ভবিষ্যতের জন্য। লোকটার রামদা হাতে কেমন নবাবী চালে এগিয়ে আসছে। অতসী লোকটার চোখে চোখ রেখে একদম ঠান্ডা গলায় বলল, মানুষের মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করবেন? লোকটা থামে। অতসীর কথায় তার ভ্রুগুলো অদ্ভুতভাবে কুঁচকে যায়। অতসী উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। লোকটা এক মুহূর্তে কি যেন ভাবলো, বলল, এখান থেকে ছাড়া পাওয়ার ইচ্ছা করলে তো পূরণ করবার পারুম না। না না, এখান থেকে যাওয়ার আশা বলবো না। আমার অন্য একটা ইচ্ছা আছে, পূরণ করবেন? বলুন। কি যে ফ্যাসাদে ফালাই দিস? নাও করবার পারতাছি না। আর একটুখানি পরে মারা যাইব। মায়া আইতাছে। আচ্ছা কও, কি আশা তোমার মনের? অতসীর ঠোঁট হাসলো,
কিন্তু চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরিয়ে আসছে। সে প্রশ্ন করে, আমার জন্য, আমাকে মারার জন্য কে বলেছে আপনাকে? লোকটা চুপ করে রইল, বাম হাত দিয়ে মাথাটা চুলকালো একটু। সে ফের জানতে চায়, আমি তো মরেই যাব। আমার জানাও যা, না জানাও তা, তবুও জানতে চাই, কারণ উপরে গিয়ে সব সময় মনে হবে কেমন কারণে মৃত্যু হলো আমার। যা জানাই হলো না, এ জীবনে শান্তি সুখ পাইনি, ওপারে গিয়ে একটু নিশ্চিত থাকতে চাই। কিন্তু এই উত্তর না জানতে পারলে ওপারে গিয়ে অতিষ্ঠ হয়ে থাকবো। তাই বলুন প্লিজ। লোকটা ফের মাথা চুলকায়, এদিক ওদিক তাকিয়ে বলে, এর আগে কাউরে মারতে আইয়া তার লগে এত কথা কই নাই। তুমি না কেমন করে জানি কথা কও, গলায় দম আছে তোমার। শক্ত করে বলল, আমার উত্তর দিন। লোকটা আবারও এদিক ওদিক তাকালো, তারপর ফিস করে বলল, এই হানি মালিকের নাম মানা, তবুও কইতাছি তোমারে, যে তোমার কল্লা চাইছে হ্যার নাম জহির ইসলাম। হ্যাঁ কইছে তোমারে মাইরা তোমার কল্লাটা যেন হ্যার কাছে পাঠাই দিই। সে নিজের জন্মদাতার নাম শুনে এত চমকালো, তার সমস্ত মনের জোর, সমস্ত সাহস এক নিমিষেই ফুরিয়ে গেল। কোনো পিতা নিজ সন্তানের মাথার জন্য লোক ভাড়া করে? ছি! সে বুক ভেঙে কান্না পায়। সে নিচে কিভাবে নামলো তার বাবা? এতটা নিচে কিভাবে নামলো তার বাবা? সে ভেবে পেল না। সে চোখ বন্ধ করে বড় বড় করে দম নেয়, ফাঁকা ঢোক গিলে কান্নাগুলোকে গিলে ফেলার ব্যর্থ চেষ্টা করে। নাকে একটা বোটকা গন্ধ ধাক্কা দিচ্ছে। সে দ্রুত প্রসঙ্গ পাল্টায়, প্রশ্ন করে, এত বাজে গন্ধ কিসের? মদের। এটা হলো জল্লাদ ঘর, এইখানে সব মালাই না লটকাইয়া দিই। লটকানো শেষে সবাই মিল্লা এইখানে পার্টি করি, মদ খাই, রক্ত দিয়ে রং খেলি। আমাকে মারার পর আমার রক্ত দিয়ে রং খেলবেন আপনারা? হ্যাঁ খেলবাম। এবার হয় চুপচাপ কইরা, বহুত সময় নষ্ট হইল, আর করা যাইব না। বড় ভাই এলে খবর আছে আমার। হয় চুপচাপ। সে কথা বাড়ালো না, শুয়ে পড়লো পাটাতনে। চোখ বন্ধ করে তার মায়ের ছবিটা মনে মনে আঁকলো, প্রাণ ভরে কয়েকবার বিড় করে ডাকলো, মা। আমি মরে যাচ্ছি মা। বেঁচে থাকতে কোনোদিন তোমার সাথে দেখা হলো না, তোমাকে ছোঁয়া হলো না, আর কোনোদিন হবেও না হয়তো। ভালো থেকো মা। শোনো, আমি তোমায় খুব ভালোবাসি। মায়ের ছবি মানসপট থেকে মুছে যেতেই অরণ্যের ছবিটা উকি দিয়ে উঠল। অতসীর বুক ধক করে উঠল। উনি হয়তো পাগলের মতো খুঁজছে অতসীকে। সে তো কোনোদিন জানবে না একটা জল্লাদ ঘরে অতসী ছটফট করতে করতে মরে গেছে। মারা যাওয়ার আগে কত শতবার তার ঠোঁট বলেছে, ভালোবাসি ভালোবাসি। অতসীর ভালোবাসা সে জানলই না। কি কপাল, এত কষ্টের পর তাকে পাওয়া, অথচ সংসার শুরুর আগেই সব শেষ। কেন শেষ? এত দ্রুত সব শেষ হয়ে যায়। কেউ স্বেচ্ছায় নিজের জীবন দিয়ে দেয় অন্যকে? সে কেন দিচ্ছে নিজের প্রাণ? অরণ্যকে ছাড়া কবরে গিয়েও তো শান্তি মিলবে না তার। তবে এত সুন্দর পৃথিবী, এত সুন্দর ভালোবাসা রেখে সেই তুচ্ছ লোককে কেন অনুমতি দিচ্ছে তার প্রাণ নেওয়ার? প্রাণ সংশয় করা এত সোজা? সে চোখ খুলল। লোকটা 2 হাত উঁচু করে রামদা তুলে ধরেছে, চোখ বন্ধ করে বিড় করে আওড়াচ্ছে কিছু একটা। দেখে মনে হচ্ছে সে কোনো পূজা পাঠ করছে, আর সে তার পূজার বলি। এই তো সুযোগ। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটার অন্ডকোষ টিপে ধরে। 2 হাতে অন্ডকোষটা দলায় মলায় করতে থাকে। আচানক আক্রমণে লোকটা কেঁপে ওঠে, হাত থেকে পড়ে যায় রামদা। সে কুকিয়ে নিচু হয়। সে খেপা বাঘিনীর মতো লাফ দিয়ে উঠে দাঁড়ায়। আশ্চর্য, পায়ের ব্যথা একদম তুচ্ছ লাগছে এখন। মাটি থেকে তুলে নেয় রামদা। লোকটা হিংস্র চোখে তাকিয়ে থাকে। উঠে দাঁড়ানোর জন্য 1 হাত দিয়ে ভর দিয়েছে পাটাতনে। সময় নেই, কেউ বোধ হয়ে আসছে। আবার থপ থপ শব্দ। সে চোখ বন্ধ করে ইয়া ইয়া বলে 1 কোপ বসায় লোকটার দেহে। একটা হাত সম্পূর্ণ কেটে পড়ে যায় দেহ থেকে। রক্ত ছলকে সে লালে রঞ্জিত হয়। লোকটা আর্তনাদ করতে করতে নিচে গড়িয়ে পড়ে। কেউ একজন, কি হয়েছে শম্ভু, কি হয়েছে বলতে বলতে ছুটে আসে। ধপ 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 শব্দ তীব্র হয়। সে দরজার দিকে চোখ তাক করে। তার চোখ রক্তে লাল বর্ণ ধারণ করে আছে। সামনে যাকে পাবে এক্ষুনি পিষে ফেলবে তাকে। একটা খুন করে যেন সে শক্তি বেড়ে গেছে কয়েক গুণ। দরজায় দাঁড়িয়ে শম্ভুর মৃতদেহ দেখে অনাগত লোকটার চোখ হিংস্র হয়।
সে গজরাতে গজরাতে এগিয়ে আসে অতসীর দিকে। অতসী চিৎকার করে বলল, খবরদার, কাছে আসলে গর্দান নিয়ে নেব। লোকটা মুখ কুঁচকে ভয়াবহ গালি দেয় অতসীকে। ছুটে আসতে থাকে অতসীর দিকে। অতসী 2 হাত তুলে ধরে কোপানোর স্টাইল করে। লোকটা ঝড়ের গতিতে হুট করে চলে আসে। অতসী কি করবে বুঝতে পারে না। লোকটা অতসীর হাত দুটো চেপে ধরে আচমকা ব্যথায় হাত থেকে রামদা পড়ে তীব্র আওয়াজ তোলে। লোকটা এক হাত দিয়ে অতসীর 2 গাল চেপে ধরে। গালগুলো যেন দাঁতের ফাঁকে ঢুকে যাবে। আর একটু পর অসহনীয় ব্যথা গ্রাস করে অতসীকে। অতসী চিৎকার করে ওঠে, মা, খানকিরছি, কোন সাহসে তুই আমার সঙ্গীরে মারছস? এত বেকার তোর, এত তেল, তোর তেল সব বাইর করো। কি বিশ্রী কথা বলার ধরন, কি বাজে ভাষা! অতসী নিতে পারে না আর। সে হর করে বমি করে দেয় লোকটার চোখ মুখে। এতে সুযোগ পায় অতসী। লোকটা নিজেকে সামলাতে গিয়ে অতসীকে ছেড়ে দেয়। অতসী পিছিয়ে পাটাতনের কাছে গিয়ে দাঁড়ায়। চোখ যায় একটা বড় পাথরের দিকে, যেটা পাটাতনের নিচে রাখা। হয়তো ছুরির রামদা এটাই ঘষে ধার করে তারা। অতসী দ্রুততার সঙ্গে পাথরটা তুলে নেয়। লোকটা এগিয়ে আসতে থাকে। আর দেরি না করে অতসী পূর্বের শক্তি, পূর্বের জোর নিয়ে পাথরটা ছুঁড়ে মারে লোকটার দিকে। মাথায় গিয়ে লাগে পাথরটা। লোকটা বসে পড়ে আহ করে। অতসী দৌড়ে গিয়ে রামদা তুলে নেয়। মুহূর্তের মাঝে আরো রক্ত গড়িয়ে পুরো মাটি লাল হয়ে যায়। কতগুলো টুকরো করেছে সে লোকটার জানে না। অতসী শুধু চোখ মিলে দেখে। কিছুক্ষণ আগে সেই হিংস্র চোখ এখন ভয়ে জমে খুলে গেছে। নিস্তেজ প্রাণটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে। অতসী ধপ করে রক্তের মাটিতে বসে পড়ে। ঘাম ছুটে গেছে তার, হাত পা কাঁপছে থর থর করে। দুটো খুন করেছে সে, ভাবা যায়? অতসী নিজেকে সামলে উঠে দাঁড়ায়। একবার দেহগুলোর দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমাদের মারতে চাইনি, নিজেকে বাঁচাতে তো তোমার প্রাণ নিয়েছি, সরি। তারপর ছুটে বেরিয়ে যায় ঘরটা থেকে। অরণ্য মাথায় হাত দিয়ে বসে আছে। তার চোখ ফোলা, দৃষ্টি শান্ত। সকাল থেকে সারা জায়গা তন্ন তন্ন ঘুরে খুঁজেছে সে। অতসীর খোঁজ পায়নি। একটা মানুষ এভাবে গায়েব হয় কিভাবে? জহির ইসলামের কাছেও গিয়েছিল অরণ্য। তাকে মারার জন্য আবার ছুটে যায়। জহির ইসলাম এবার ভয় তো পেলেনই না, উল্টো বলছেন অতসী অন্য কোনো ছেলের হাত ধরে ভেগে গেছে। ও এইরকমই মেয়ে, একটা পুরুষ দিয়ে হয় না ওর। অরণ্য চাইলে প্রিয়াকে বিয়ে করে নিজের লাইফ সেটেল করতে পারে। যদি অরণ্য তার গায়ে হাত তুলেছে, তার সাথে অনেক খারাপ আচরণ করেছে, তবুও সে অরণ্যকে ক্ষমা করে দেবে। কিন্তু অরণ্য জহির ইসলামের মুখে থুথু মেরে বলে এসেছে, বিয়ে করলে অন্য কাউকে করবে, তবুও তার ছোট মেয়ের মতো কাউকে করবে না। প্রিয়াকে 1000টা কথা শুনিয়ে দিয়ে এসেছে সে। এখন বসে আছে তার নিজ বাসায়। তার সামনে দিবা আর বেলি বেগম বসে আছেন। অতসীর উধাও হওয়ার খবর শুনে রফিক সাহেব বলেছেন, আমি আগেই বুঝেছিলাম মেয়ে খারাপ। এখন হলো তো, এখন সব খুইয়ে এসেছো আমাদের কাছে। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার বউ কোথায় গেছে তুমি জানো, তোমার ব্যাপার সেটা। তোমাদের এসবের মধ্যে আমাদের টানবে না। যে যাই বলুক, অরণ্য কিছুতেই বিশ্বাস করবে না যে অতসী অন্য কারোর সাথে চলে গিয়েছে। সে জানে, তার মন বলছে অতসী খুব বড় কোনো বিপদের মধ্যে পড়েছে। অতসী যেখানেই আছে ভালো নেই। অতসীর খুব প্রয়োজন অরণ্যকে। অরণ্য ব্যথাতুর কণ্ঠে বিড়বিড় করে বলে, কোথায় তুমি, কোথায় তুমি? কেন খুঁজে পাচ্ছি না তোমায় অতসী? দিবা বলল, অতসীর পরিচিত কোনো বান্ধবী আছে? থাকলেও আমি জানি না। এ ব্যাপারে ওর সাথে কোনো কথা হয়নি আমার। থানায় একটা মিসিং ডায়েরি কর। এখন 2টা বাজে। হারানোর 24 ঘন্টা না হলে মিসিং ডায়েরি করে না পুলিশরা। আলির সিস্টেম আমার। দিবা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে কি করবি আর? ওয়েট কর, 24 ঘন্টায় ইম্পসিবল। অতসী এভাবে গায়েব হয়ে গেছে আর আমি ওয়েট করব? আমি নিজেই খুঁজবো ওকে। কিন্তু কোথায় খুঁজবি? অরণ্য গভীর গলায় বলল, জানি না। ঠিক তখনই একটা ফোন আসে অরণ্যর নাম্বারে। অরণ্য বিচলিতভাবে ফোন ধরতেই অপাশ থেকে একটা আকাশ ভয় আর আতঙ্ক নিয়ে অতসী অনুরোধ করে, আমাকে নিয়ে যাও তুমি। হ্যালো, আমাকে নিয়ে যাও। অরণ্য ধপ করে উঠে দাঁড়ায়। প্রচণ্ড অবাক হয়ে বলে, তুমি কোথায়? কোথায় তুমি অতসী? আমি জানি না এটা কোথায়। তুমি এই ভাইয়ার সাথে কথা বলো। এই নাও। অতসী একটা লোকের কাছে ফোন দেয়। লোকটা অরণ্যকে ঠিকানা দেয়। অরণ্য অতসীকে বলে, তুমি ওই লোকের সাথেই থাকো, আমি আসছি। অরণ্য উঠে দাঁড়ায়।
দিবা চিন্তিত গলায় বলল, অতসী কি পেয়েছিস? হ্যাঁ, আমি আনতে যাচ্ছি ওকে। আমি যাব তোর সাথে, আমাকে নিয়ে চল। অরণ্য দ্বিতীয়বার না ভেবেই বলল, চলো আপু। ওরা যখন অতসীর কাছে পৌঁছালো তখন দেখলো একটা ছোট্ট বেঞ্চের মধ্যে রক্তাক্ত গায়ে অতসী কুটিসুটি মেরে শুয়ে আছে। তাকে ঘিরে মানুষের ভিড়, সবাই উৎসুক হয়ে দেখছে রক্তে লেগে থাকা এই মেয়েকে। কেউ কেউ তো এর মাঝে অতসীর বিশেষ জায়গাগুলো নিয়ে ভাবতে ব্যস্ত। হায় রে মানুষ! এত তাণ্ডবের মাঝেও অতসীর ভুল হলো না বড়কে সম্মান দেওয়ার। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে কাপা গলায় বলল, আসসালামু আলাইকুম আপু। দিবা খুশি হলেও সেটা অপ্রকাশিত রেখে ব্যস্ত গলায় সালামের উত্তর দিলেন। তারপর অরণ্যকে তারা কণ্ঠে মৃদু ধমক দিয়ে বলল, দ্রুত নিয়ে চলে এখান থেকে, মানুষের দৃষ্টি তীরের মতো বিচ্ছে গায়ে। যাচ্ছে। একটা রিক্সা ডেকে দ্রুত দিবা আর অতসীকে নিয়ে অরণ্য চলে আসে। পুরো পথটাই অরণ্য অতসী কেউ কারোর সঙ্গে কথা বলে না। অরণ্য ভেবে পাচ্ছে না কোথা থেকে শুরু করবে। প্রথমে জিজ্ঞেস করবে কি, কোথায় ছিলে তুমি, কই গিয়েছিলে, নাকি বলবে এত রক্ত কিসে তোমার গায়ে, কোথায় আঘাত পেয়েছো তুমি? অতসীও দুর্ঘটনায় আছে। অরণ্যকে কি জবাব দেবে সে? সে দুটো খুন করে এসেছে, সেটা বলবে? কথাটা শুনলে অরণ্য ঠিক কেমন আচরণ করবে? ভয় আর ঘোলানো আতঙ্কে অতসীর বুক ধুকপুক করতে শুরু করে। একটা ক্লিনিকের সামনে গিয়ে অরণ্য রিক্সা থামায়। কথা সব পরেও বলা যাবে, এখন আগে অতসীকে সামলানো দরকার। ওর গায়ে যে পরিমাণ রক্ত লেগে আছে, ভেতরে কোথাও মারাত্মকভাবে কেটেছে কিনা কে জানে। ডাক্তার সন্দেহজনক দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকায় বারবার, খালি জিজ্ঞেস করছে, এত রক্ত কিসের? অতসী হা হো কিছুই করছে না, বাবার মতো চুপ করে বসে আছে। অরণ্যর মাথাও কাজ করছে না, কি জবাব দেবে মস্তিষ্ক ঠিক করতে পারছে না। দিবা ভারী গলায় বলে উঠল, যেখান থেকে আসুক এই রক্ত, তাতে আপনার কি? আপনার কাজ আপনি করুন না। ডাক্তার সাহেব অতসীকে ছুঁয়েও দেখলেন না, উল্টো জহুরি চোখে তাকিয়ে দিবাকে জবাব দেয়, আমাদের কর্তব্যই আমরা করছি। এত রক্ত গায়ে লেগে আছে, এটা নিশ্চয়ই জটিল কেস এবং পুলিশ কেস। আমাদের থানায় গিয়ে ইনফর্ম করতে হবে, তারা আসুক, তারপর চিকিৎসা। দিবার গলার স্বর নিভে গেল। এভাবে করা কথায় কাজ হবে না ভেবে বলল, আই এম সরি, আসলে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি আমরা। মানে আমাদের পাশের একটা গাড়ি ব্রেক হারিয়ে বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। গাড়িতে একটা মেয়ে ছিল আর ড্রাইভার তো মরেই গেছে, বাট মেয়েটা জীবিত ছিল। তাকেই অতসী লেপ্টে ধরেছিল। তখন ওই মেয়ের শরীর থেকে অতসীর শরীরে রক্ত লেগে গেছে। মেয়েটাকে হাসপাতালে পাঠিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। পথে মধ্যে এই ক্লিনিক দেখে থামি, একটু চেক করে দেখুন তো ও কোথাও ব্যথা ট্যাথা পাইল কি না। ডাক্তার সাহেব ঘাটতেরা চূড়ান্ত। সে বলল, ব্যথা পাইছে কি না সেটা ওনাকে জিজ্ঞেস করলে উনিই তো বলে দেবে, আমাদের কাছে নিয়ে আসতে হবে কেন? আর আপনাদের এই কথা আমি কেনই বা বিশ্বাস করব? এমনও তো হতে পারে আপনারা খুন টুন করে এসেছেন। অতসী চমকে কেঁপে ওঠে। পর মুহূর্তে নিজেকে দ্রুত ধাতস্থ করে নিল। দেবার মেজাজ চূড়ান্তে পৌঁছেছে। সে বাজ খাই গলায় বলে, হ্যাঁ, আপনার বউকে মেরে দিয়ে এসেছি। যান, গিয়ে দেখুন, আপনার বউয়ের লাশ বাসায় ফেলে রেখে এসেছি। এই অরণ্য চল তো, আরও অনেক ক্লিনিক আছে। এই ঘোড়ার ডিমের ক্লিনিক আর এই ঘোড়ার ডিমের ডাক্তার দরকার নেই। অতসী ওঠো। ডাক্তার সাহেব মাথা নেড়ে হেসে ফেললেন, বললেন, আমার তো বইই নেই। দিবা তীক্ষ্ণ গরম দৃষ্টি ওনার ওপর তাক করে অরণ্য অতসীকে নিয়ে বেরিয়ে যায়। এত ফালতু ডাক্তার আর বাঁচার লোক যে তার জীবনে দুটো দেখেনি সে। বাইরে বেরিয়ে অরণ্য বলল, ওনার সাথে এভাবে বিহেভ করাটা ঠিক হলো? আফটার অল একজন ডাক্তার সে। তুমি কি ঘোড়ার ডিমের ডাক্তার বলে চলে এলে? তো এখন কি ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে আসবো? হ্যাঁ, ডাক্তাররা কথা বলবে কম, তাদের হাত চলবে বেশি, কাজের প্রতি ফোকাস থাকবে। আর এর তো কাজের প্রতি প্রচুর মনোযোগ, বাকি সব দিকে ফুল চোখ রেখে বসে আছে। আরে বেটা, কে খুন করে আসছে, কে চুরি করে আসছে, তোর দরকার কি তাতে? তুই তোর কাজ কর, ট্রিটমেন্ট করে পেশেন্ট বিদায় কর, ব্যাস শেষ। তা না তবুও তুই একদম চুপ থাক। ওনার হয়তো কেউ ওকালতি করতে কে বলেছে? আমি বলছি তো চুপ থাক। এতক্ষণ মুখে ছাই ঘষেছিল আর এখন কথা ফুটেছে। অরণ্য চুপ হয়ে গেল। দিবার মাথা যে 100-তে 100 হয়ে আছে তা সে বেশ ভালোভাবেই বুঝেছে।
অরণ্য প্রসঙ্গ পাল্টানো দ্রুত। আগে বাসায় যাই, আমি তো আছি। অতসী তোমার কোথায় কাটছে ভেতরের? বাসা পর্যন্ত যেতে পারবে তো? অতসী মাথা দুলালো। আমাকে নিয়ে তো ব্যস্ত হওয়ার কিছুই নেই, আমার কোথাও কাটেনি, শুধু পায়ের তলায়। দিবা বলল, পায়ের তলায়? তাহলে শরীরে রক্ত কিসের? অতসী নিস্তেজ গলায় জবাব দেয়, আমি বাসায় গিয়ে বলবো। দিবা চিন্তিত গলায় বলল, ঠিক আছে। তারপর অরণ্যের দিকে ফিরে বলল, একটা সিএনজি নেই। আমিনের বাসায় আসে অতসী। অরণ্য দ্রুত হাতে গরম পানি করে দিবা অতসীর পায়ের তলা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। অতসীর জামা কাপড় বদলাতে ওকে সাহায্য করে। আমিনকে ডেকে আনে অরণ্য। আমিন বেশ কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো। কাজ শেষে সবাই অতসীকে ঘিরে বসে। সবার চোখের প্রশ্নের মেলা। অতসী কোথায় উধাও হয়ে গিয়েছিল হুট করে, আর এত রক্ত এবার লাগানো কিভাবে? অতসী আজ শোয়া হয়ে বসে বিছানায় সময় নিয়ে ধীর শীতল কণ্ঠে শুরু করে, দুইজন লোক এসে এ বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায়। দেবার রুদ্ধশ্বাস নিয়ে প্রশ্ন করে, কোথায়? জানি না, চোখ বন্ধ ছিল আমার। যখন চোখ খুলি একটা অন্ধকার ঘরে ছিলাম আমি। ওরা আমাকে মারার জন্য নিয়ে গিয়েছিল। আমার মাথা কেটে ফেলার জন্য রামদা হাতে এসেছিল একজন। আমি চোখ বড় বড় করে বলে তারপর? আমি অতসী ঠোক গিলে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। কিছুতেই সে বলতে পারছে না খুনের কথাটা। না জানি এই কথা শুনলে এরা কী ধরনের রিয়্যাক্ট করে বসবে। আচ্ছা, অতসীকে পুলিশের হাতে তুলে দিবে না তো? আর অরণ্য, উনি কেন চুপ আছেন? কেন জিজ্ঞেস করছেন না? অতসী আর চোখে অরণ্যর দিকে তাকায়। অরণ্য আর বড় চোখে তাকিয়ে আছে অতসীর দিকেই। দেবা তারা দেয়, তো তোতলাচ্ছ কেন? বলো কি হয়েছে? ওখান থেকে ছুটলে কিভাবে তুমি? অতসী চোখ বন্ধ করে নেয়। তারপর একদমই বলে, আমি ওই লোকটাকে খুন করেছি, রামদা দিয়ে তাকে মেরে ফেলেছি। আরেকজন আসে আমাকে মারতে, তাকেও টুকরো টুকরো করে ছুটে আসি। সবার চেহারা মুহূর্তে মলিন হয়ে যায়। কেউ কোনো পাল্টা কথা বলল না, যেন সবাই অতসীর কথায় বিরাট ধাক্কা পেয়ে সেই ধাক্কা সামলাতে ব্যস্ত। অতসী বলতে থাকে, বেরোনোর পর একটা জঙ্গলে চলে আসি। দিক ভুলে ইচ্ছা মতো ছুটতে মেইন রোড পাই। সেটা ধরে ধরে বাজারে এসে ওনাকে ফোন দিই। তারপরেরটুকু তো জানেনই আপনারা। দিবার জন্য বিশ্বাস হচ্ছে না। সে অতসীর দিকে ঝুঁকে এসে ফিস করে জিজ্ঞেস করে, তুমি সত্যি বলছো অতসী? সত্যি তুমি খুন করেছো? অতসীর গলা স্বাভাবিক, হ্যাঁ করেছি। না হলে এত রক্ত আসলো কোথা থেকে? ওদের রক্তই আমার জামা কাপড় ভিজে গিয়েছিল। দেবা চুপ হয়ে গেল। আমি অরণ্য চুপ। অতসীর গলায় একতলা কান্না এসে জমা হয়েছে। তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে কাঁদতে সবাইকে বলতে, তাকে যেন পুলিশে না দেওয়া হয়। সে পারবে না অরণ্যকে ছেড়ে থাকতে। সে তো অরণ্যর সাথে বাঁচার জন্যই এত লড়ে এসেছে। শেষ পর্যন্ত যদি অরণ্যকে নাই পায়, তাহলে এই জীবন সে একদম শেষ করে দেবে। তার এখন আর হাত কাঁপবে না। সে যে অন্যের জীবন নিতে পারে, তার কাছে নিজের জীবনের নেওয়াটাও তুচ্ছ। অরণ্য মুখ খুলল, বলল, তোমাকে কেন ওরা মারতে চেয়েছিল? অতসী গভীর অভিমানে অরণ্যর দিকে তাকায়, ভেজা চোখে বলে, বাবা ওদেরকে পাঠিয়েছিল আমার মাথা কেটে আলাদা করে ফেলবার জন্য। আমি যেন বিশ্বাসই করলো না। তোমার বাবা? সিরিয়াসলি? ওরা মিথ্যে বলেনি তো? ওরা তো বাবাকে চেনে না। আর চিনলেও কী লাভ বাবা নামে এই মিথ্যে কথা বলে? বলুন, আই কান্ট বিলিভ একটা লোক যে কিনা পিতা, নিজের মেয়েকে, নিজের রক্তকে। শিট ম্যান, কোথায় আছি আমরা? দেবা বলল, এরকমটা হয় আমিন? সব বাবা মা সন্তানের ভালো চাবে, এটা ভাবা বিরাট ভুল। বর্তমানে তো বাবার মাধ্যমে নিজের সন্তান রেপ হয়, আর সেই রেপের বিরুদ্ধে কেস করে সন্তানটার মা। ক্যান ইউ ইমাজিন? উই আর লিভিং ইন এ ডিসগাস্টিং ওয়ার্ল্ড। অরণ্য ফেটে পড়া আক্রোশ চেপে বলল, এবার সিরিয়াসলি ওনাকে আমি মেরেই ফেলবো। আমাকে কেউ থামাতেই পারবে না। অরণ্য উঠে দাঁড়ায়। যাওয়ার জন্য পা বাড়াতেই আমিন অরণ্যের হাত টেনে ধরে। দিবা তড়িঘড়ি করে বলে, মাথা ঠান্ডা কর, এটা ঝামেলার টাইম না। আর তোর কাছে কি কোনো প্রমাণ আছে? ডু ইউ হ্যাভ এনি প্রুফ? নাই তো তাহলে কি বলবি যে? আর কে এবার বিশ্বাস করবে তোর কথা? অরণ্য রাগান্বিত গলায় বলল, তাহলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো? উনি কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করতে পারো? নিজের মেয়ের সাথে কেউ এরকমটা করতে পারে?
বলো, পারে কেউ এরকমটা করতে? কি বললাম তোকে, সব বাবা মা এক হয় না। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওনার থেকে ওনার পেটের কথা বের করে আনতে হবে। আর যদি না পারি তখন তখন কথা উগলে নেব দরকার পড়লে। আপাতত কিছু করিস না, আগে অতসীর সিকিউরিটির ব্যবস্থা কর। তুই তো সবসময় বাসায় থাকবি না। একা একা থাকাটা অতসীর জন্য অনেক রিস্ক নাও। যে একবার গুন্ডা পাঠাতে পারে সে বারবার পারবে। অতসীর জন্য সেফ জায়গা খুঁজতে হবে আমাদের। আমিন সায় দিল। তোর বোন কিন্তু একদম ঠিক বলেছে। অরণ্য বলল, বাসা পাল্টে ফেলবো? এ বাসার অ্যাড্রেস উনি বের করে ফেলেছে, কিন্তু নিউ বাসা পেলে সেখানের অ্যাড্রেসও বের করে ফেলতে পারবে 2 দিন আগে পরে। এই তো বলল দিবা। তাহলে কি করব? দিবা ক্ষণক্ষণ ভেবে উত্তর করলো, অতসী আমাদের ঘরের বউ, আর ঘরের বউ বাইরে থাকবে কেন? ওকে আজকে এই বাসায় নিয়ে যাবি, বুঝেছিস? বাবার সাথে কি বলতে হবে না, বলতে হবে না হবে আমি বুঝবো। আমাদের সাথে থাকলে আর কোনো চান্সই থাকবে না। কেউ এসে অতসীকে তুলে নিয়ে এত দূর, ওর একটা চুলও ছিঁড়তে পারবে না। অরণ্য অতসীর দিকে তাকালো। অতসীর চোখ বেয়ে তখনও জল গড়াচ্ছে। অরণ্যর বুকের ভেতরে আচমকা মোচড় দিল একটা। অতসীর জন্য মন কেমন করল। অরণ্য অতসীর কাছে গিয়ে বসলো। 2 হাত দিয়ে চোখের জল মুছতে আশ্বাস মেশানো ধমকে সুরে বলল, এই পাগল মেয়ে, কাঁদছো কেন? আমরা আছি তো। তোমার কোনো ক্ষতি আমি হতে দিব বলো? অতসী ভেজা গলায় বলল, আমি ভেবেছিলাম আপনারা আমাকে পুলিশে দেবেন, অথচ আপনারা আমার সেফটি নিয়ে ভাবছেন। আমি সত্যি আবেগী হয়ে পড়েছি এই ভালোবাসা পেয়ে। দিবা বিস্মিত গলায় বলে, ও বা পুলিশে দেবো কেন? আমি 2টা খুন করেছি, এই জন্যে। দিবা অতসীর কপালে মৃদু টোকা মারে। তারপর অতসীর গাল ছুঁয়ে বলে, তুমি অনেক সাহসী, এটা জানো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে ওরকম একটা মুহূর্তে নিজেকে ঠিক করে ধরে রাখতে পারতো না। তুমি তো তাও নিজেকে বাঁচিয়ে এনেছো, লড়েছ। তোমার মতো শক্ত মনের আর উপস্থিত বুদ্ধি খুব দরকার একটা প্রতিটা মেয়ের। অরণ্য গম্ভীরভাবে বলে ওঠে, চিন্তাই করতে পারছি না, মাত্র কয়েকটা ঘন্টার ব্যবধান, অথচ অতসীর জীবনে কত বড় ঝড় নেমে গেল। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এত কিছু সামলাতে পারতো না। তুমি ব্রেভো অতসী, অনেক ব্রেভো। প্রাউড অফ ইউ। খুশিতে অতসীর চোখ ভরে জল এলো। সে ফিস ফিস করে বলল, সব করেছি আপনার জন্যই শুধু। আপনি না থাকলে আজকে এই অতসী একদম বেঁচে থাকতো না। আপনি আমার বাচ্চার আলো, আপনাকে ছাড়া আমি রাত, অন্ধকার ছাড়া কিছুই না। এখন একটু বিশ্রাম করো অতসী, এরপর আমরা সবাই মিলে আমাদের বাসায় যাব। যা হওয়ার হবে। বাবার সাথে এবার বোঝাপড়া আমি করব। তুমি শিওর আপু? আলবাত শিওর। আমি কিন্তু আগে আগে বাবার সামনেই যাব না। তুমি আগে যাবা, তুমি কথা বলবা, আমি বাইরে থাকব। পরিবেশ অনুকূলে থাকলে ভেতরে ঢুকবো, না হলে আমি বাহির থেকেই চম্পট দেব। অরণ্য ভয়ে ভয়ে কাঁপাকাঁপি করতে করতে ওদের বাসায় গেল এবং নিজেই দিবার আগে তার বাবার সঙ্গে দেখা করলো। রফিক সাহেব তো হুঙ্কার ছাড়লেন অরণ্য অতসীকে দেখে, তুই আবার এসেছিস কেন? তোকে বলেছি না এবারই সীমানায় যেন তোকে না দেখি। অরণ্যর পা কাঁপছে, অথচ গলায় কি জোর। সে কঠিন এবং শক্ত গলায় বলল, আমি চলে যাব, কিন্তু অতসী এখানে থাকবে বাবা। ওর লাইফের অনেক রিস্ক, মরে যাক, আমার কি? তোমার অনেক কিছু বাবা। আমি জানি আমার বাবার মন এত পাথর নয় যে কারো মৃত্যুর দোয়া করবে। ওর বাবা ওকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল, তারাই ওকে নিয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমি ওকে খুঁজে পেয়েছি, সময় মতো পেয়েছি বলে গুন্ডারা আর কোনো ক্ষতি করতে পারেনি। ওকে একা রাখা মানে রিস্ক থাকবে মেয়েটা। ওর বাবা আবার নিশ্চয়ই গুন্ডা পাঠাবে। যার মেয়ে তারই কোনো যখন দরদ নেই তো আমার কি? সে তো অমানুষ। তুমি তো অমানুষ না বাবা, তোমার মধ্যে একটা মন আছে, মায়া আছে, মানবতা আছে। এখানে থাকলে গুন্ডা ফুন্ডা এসব কোনো ছাড়, কেউ ওর কিচ্ছু করতে পারবে না। রফিক সাহেব তবুও বললেন, সম্ভব না, ওকে নিয়ে বেরিয়ে যাও। এবার মুখ খুলে দিবা চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ওরা যদি চলে যায় আমিও চলে যাব বাবা, দানিশও চলে যাবে, আম্মাও চলে যাবে। বেলি বেগম হতভম্ব হয়ে যান দিবার কথায়। তিনি বেকুব চোখে মেয়ের দিকে তাকাতেই দিবা চোখ দিয়ে ইশারা করে, চোখ রাঙায়। তারপর বলো আম্মু, তুমিও ঘর ছেড়ে চলে যাবা? বলো। শেষ কথাটা ধমকের সহিত বলে দিবা। বেলি বেগম যেন বিরক্ত প্রচুর, এরকম ভঙ্গিতে বললেন, হ্যাঁ চলে যাব।
শুনেছ বাবা, আমরা সবাই চলে যাব। তুমি বলো, তুমি কি একা থাকবা? রফিক সাহেব যেন বিশ্বাসই করতে পারলেন না। একটা সামান্য মেয়ের জন্য তার পরিবার তারই বিরুদ্ধে। তাকে একা ফেলে সবাই নাকি চলে যাবে। গেলে যাক, সে একাই থাকবে, তাতে কি? রফিক সাহেব যেন বিশ্বাসই করতে পারলেন না। রফিক সাহেব কোনো কথা না বলে প্রস্থান করলেন। দিবা দীর্ঘশ্বাস ফেলল। অরণ্য অসহায় চোখে দিবার দিকে তাকিয়ে বলল, এবার কি হবে আপু? দিবা ইশারায় অতসীকে নিয়ে রুমে যেতে বলে অরণ্যকে, আর নিজে হাঁটা দেয় রফিক সাহেবের উদ্দেশ্যে। আজকে যেভাবেই হোক বাবাকে তার মানাতে হবে। জহির ইসলাম প্রচুর বিরক্ত, সেই সঙ্গে তার মেজাজ চড়ে 100-তে 100 হয়ে আছে। কতক্ষণ যাবৎ তিনি ফোন দিচ্ছেন, অথচ ওদের কেউ ফোন তুলছে না। শম্ভুর ফোন টাই অফ। কাজ কত দূরে গেলো সেটা জানতে হবে তার। তিনি ভাবলেন এবার রওনা হবে ওদের আস্তানার উদ্দেশ্যে। গিয়ে আগে দুটোকে চড়াবে কতক্ষণ। ফোন রেখে নাকে তেল ঢুকিয়ে ঘুমাচ্ছে নাকি? বেয়াদবের হাড্ডি যত সব। জহির ইসলাম একা মনে মনে গজগজ করতে থাকেন। খানিক বাদেই তার ফোনে আননোন নাম্বার থেকে ফোন এলো। সে হ্যালো বলতে ওপাশ থেকে একজন বলল, আমি শম্ভু বলছি দাদা। জহির ইসলাম রাগে গড়গড় করতে লাগলেন, ফোন কি পাছায় ঢুকিয়ে রাখছিস? কবার ফোন দিছি? কাজ হলো? মরছে অতসী? আপনি জহির ইসলাম না? না, আমি তোর বাপ বলছি। ফালতু পেঁচাল বাদ দিয়ে কাজের কথা বল। অতসী নটিটার কাটা গলা কই? মারিস নি ওকে এখনো? টুপ করে ফোনের লাইন কেটে গেল। অরণ্য মুখ থেকে রুমাল সরিয়ে মৃদু হাসল। মনে মনে বলল, অতসী তো মরেনি, তবে এবার আপনি মরবেন। কোথায় ছিলেন? অতসীর প্রশ্নে অরণ্য মুচকি হেসে বলে, তোমার বাবার ব্যবস্থা করতে গিয়েছিলাম। অতসী নড়ে চড়ে বসে। প্রশ্ন করে, মানে? অরণ্য অতসীর সামনে আসন করে বসে। বলল, তুমি বললে না একজনের নাম শম্ভু ছিল? আমি একটা দোকানের নাম্বার থেকে তোমার বাবাকে ফোন দিই আর নিজের পরিচয় গোপন করি। আমি বলেছি আমার নাম শম্ভু। এটা বলে তোমার বাপের পেট থেকে কথা বের করেছি। তাকে তো সোজাভাবে জিজ্ঞেস করলে কখনোই বলবে না, তাই বাঁকাভাবে বের করে আনছি। এবার দেখো কি করি আমি। অতসী নিজের বিস্ময় গোপনে রেখে বলল, কি করবেন? ভবিষ্যতে এরকম ভুল যাতে না করে তার ব্যবস্থা করব। সঙ্গে এই ভুলের শাস্তি স্বরূপ জেলে পাঠাবো। জেলে? অতসীর চোখ বড় বড় হয়ে যায়। হ্যাঁ, জেলে। আমি অলরেডি আমার ফোন অতুলের সঙ্গে কথা বলে ফেলেছি। ও পল্লবী থানায় ওসি হিসেবে নিয়োজিত আছে। ওকে সব ঘটনা শেয়ার করেছি। আজকে সন্ধ্যার পর আসবেও, তখন বাকি সব বলবো। অতসী অরণ্যর কথা শুনে থম ধরল। শূন্য দৃষ্টি নিয়ে চুপচাপ বসে রইল। অরণ্য ক্রমাগত বকবক করে যাচ্ছে। তার সব কথায় জহির ইসলামকে কিভাবে হেনস্থা করা যায় তা ঘিরে। কিন্তু সেসব কথার বিন্দুমাত্র অতসীর কান দিয়ে ঢুকছে কিনা সন্দেহ। অরণ্য যখন খেয়াল করলো অতসীর চোখে জলের ভিড়, সে থমকে গেল। উদ্বিগ্ন নিয়ে ডেকে বলল, এই অতসী, কাঁদছো তুমি? হুয়াই? অতসী দ্রুত চোখের জল মুছে ফেলে। টেনে টেনে বলে, কই, কাঁদছি না তো। একদম মিথ্যে বলো না, আমি দেখেছি। তুমি কাঁদছিলে কেন? অতসীর ফের মিথ্যে বলল। চোখ ধুলো পড়েছে, তাই পানি এসেছে। আবার মিথ্যে? আমাকে বলবে না? বলো। অরণ্যর গলায় শাসনের ধমক। অতসী ক্ষণকাল চুপ থেকে বলে, খুব খারাপ লাগছে। শত হোক বাবা তো, কেন সে ভালো হলো না? একটু ভালো মন হলেই হয়ে যেত। জানেন, একবার মনে হয় তাকে আসলেই কঠিন শাস্তি দেই, কিন্তু যখনই তার চেহারাটা চোখে ভাসে কি যে মায়া লাগে আমার, কি যে খারাপ লাগে তখন। বয়স তো কম হলো না, কদিন থাকবে আর? এই বয়সে জেল হাজত, ভাবতেই তো কষ্ট লাগছে। অরণ্য প্রশ্ন করল, তাহলে কি তুমি চাচ্ছ না তার জেল হোক? অতসী রয়ে শুয়ে বলল, না। সিরিয়াসলি? অরণ্যর গলায় অবিশ্বাস। অতসী মিনমিনে স্বরে বলে, অরণ্য ফেল করে দেখতে লাগলো অতসীকে। এ কোন অতসী? এত কষ্ট সহ্য করেও অপরাধীকে শাস্তি দিতে চাচ্ছে না। এত মায়া মেয়েটার মনে। অতসী ক্ষুদ্র মুহূর্ত চুপ থাকলো, তারপর বলল, জানি আপনার অবাক লাগছে, কিন্তু কি দরকার বলুন? শত হোক সে আমার বাবা, আর আমরা বিচার করার কেউ না। উপরে একজন আছেন, তিনি সব দেখছেন, তিনি সব জানেনও। তিনি বিচারের মালিক, তাই সব বিচারের ভার তাকেই দিয়ে দিচ্ছি। আমার বাবাকে আমি খুব ভালোবাসি, খুব বেশি। সে আমার সাথে যা করেছে আমি সব মানছি।
তাও আমি তাকে কোনো শাস্তি দিতে চাই না। আল্লাহ হয় তার বিচার করবেন। 2 দিন আগে পরে এই যা, পরে যদি আবার তোমাকে মারার জন্য লোক পাঠায় বা তোমার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন কতবার তার হাত থেকে বেঁচে ফিরবা বলো তো? যতদিন হায়াত আছে ততদিন। না, আমি তোমার এই কথার সাথে একমত নই। নিজেদের জীবন অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারি না। সেটার জন্য আইডিয়া আছে আমার কাছে, কিন্তু আপনি রাজি হবেন কিনা জানি না। কি আইডিয়া? অতসী ইতস্তত করে বলল, আমরা বিদেশে চলে যেতে পারি, অনেক দূরে, কেউ জানবে না, শুধু আপনার ফ্যামিলি জানবে, ব্যাস। সেখানে তো আর কেউ আমার ক্ষতি করতে পারবে না। বিদেশ? অর্ণর চোখগুলো গোল গোল হয়ে যাচ্ছে অতসীর এক একটা কথা শুনে। অতসী মিইয়ে যাওয়া গলায় বলল, আর যেতে না চাইলে না যাবেন, আমি জোর করছি না, কিন্তু আমি বাবাকে কোনো শাস্তি দিতে পারবো না, আমার খুব খারাপ লাগবে। অরণ্য কথা বলল না, চুপচাপ উঠে দাঁড়ালো এবং রুম থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পরপরই অতসী কান্নায় ভেঙে পড়ল। তার বুকটা সত্যিই কষ্টে ফেটে যাচ্ছে। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও অতসী এলো না। দুপুর থেকে জ্বরে পড়েছে সে। হঠাৎ কেন এত জ্বর এলো কে জানে। ওষুধ খাইয়েও লাভ হয়নি। কাল একবার আমিনের চেম্বারে নিয়ে যেতেই হবে অতসীকে। রফিক সাহেবকে খাওয়ার জন্য ডাকতে এলো দিবা। বাবা খাবার দেওয়া হয়েছে টেবিলে। তিনি জবাবে কিছুই বললেন না। দিবা কতক্ষণ দাঁড়িয়ে থাকলেও কিছু শোনার আশায়, কিন্তু বোবা রফিক সাহেবকে দেখে সে নিজে নীরবে প্রস্থান করতে নিল। দরজার কাছাকাছি যেতেই রফিক সাহেব দরাজ গলায় বললেন, ওই মেয়েও কি খাবার টেবিলে? দিবা মুচকি হেসে বলে, না বাবা, ওর জ্বর, ও খাবে না। জ্বর এলো কিভাবে? তা তো জানি না বাবা। ওষুধ এনে দিয়েছে অরণ্য? দিয়েছে। দিবা এগিয়ে এলো রফিক সাহেবের কাছাকাছি দাঁড়িয়ে জোহরে চোখ নিয়ে বলল, অতসীর জন্য এত কেয়ার দেখাচ্ছ কেন? রফিক সাহেব হতভম্ব গলায় বললেন, কেয়ার দেখাচ্ছি কই? একদম মিথ্যা বলো না, এত প্রশ্ন করছো যে। ও, রফিক সাহেব নিজেই স্তম্ভিত হয়ে গেলেন। আসলেই তো, তিনি এত কেন জানতে চাচ্ছেন ওর ব্যাপারে? জ্বর হয়েছে না হয়েছে, ওষুধ আনুক বা না আনুক, মেয়েটা মরেই যাক, তার কি? রফিক সাহেব কথা এড়িয়ে যাবার জন্য বললেন, এখন জ্বরটার ভালো না, তাই জিজ্ঞেস করলাম। দেখা যাবে ওর জন্য আমাদের সবারই হয়েছে, সবাই ভুগতেছি। এই জন্য দিবা শব্দ করে হেসে বলল, তাই? রফিক সাহেব চরম বিরক্ত নিয়ে বলল, এত হা হা করার কি আছে, যা বের হ রুম থেকে। দিবা হাসতে হাসতে বলল, যাচ্ছি। দিবা চলে যাওয়ার অনেকক্ষণ পর রফিক সাহেব খাবার ঘরে গেলেন। এক প্রকার নোট শব্দের মাঝে খাওয়ার পর্বের সমাপ্তি ঘটল। সবাই যখন হাত ধুতে ব্যস্ত, টেবিল গোছাতে ব্যস্ত, ঠিক তখন অরণ্য অন্যমনস্ক গলায় বলল, আমার একটু কথা ছিল। বেলি বেগম সঙ্গে সঙ্গে বললেন, কী কথা? মানে? অরণ্য ইতস্তত করতে লাগলো। কে কোনভাবে তার কথাটা নেবে কে জানে। দিবা ভ্রুকুটি করে বলল, তোতলাচ্ছিস কেন? বল, কি বলবি? রফিক সাহেব আগ্রহ চোখ নিয়ে তাকিয়েছিলেন। অরণ্য বড় ঢোক গিলে এক নিঃশ্বাসে বলে ফেলে, আমি অতসীকে নিয়ে বাহিরের দেশে যেতে চাই। দীপা চাপা চিৎকারে বলল, কি? বেলি বেগম বললেন, বাবু কি বলছিস? অরণ্য থমথমে গলায় বলল, আমার এমনিতেও বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল, বিদেশে নিজের বিজনেস করার ইচ্ছা ছিল। আর অতসীর লাইফ যেহেতু রিস্কে আছে, আমি ভাবলাম এক ঢিলে 2 পাখি মারি। বিদেশ গেলে আমার কর্মক্ষেত্র পোক্ত হবে, আবার রিস্ক থাকবে না কোনো, তাই আর কি। দেশে বিজনেস করলে কি হবে, আর আমরা সবাই আছি তো, অতসীকে চোখে রাখবো বলল দিবা। বেলি বেগম বললেন, দিবা তো ঠিকই বলেছে, বিদেশ যাওয়ার দরকারটা কি? একটা মাত্র ছেলে তুই আমাদের, যদি তুই দূর দেশে থাকিস তাহলে। মা প্লিজ সেন্টি হয়েও না, আমি তো মরে যাচ্ছি না, আসবো মাঝে মাঝে, আর ডেইলি ভিডিও কলে কথা হবে, দেখা হবে। দুনিয়ার মানুষ বিদেশ যাচ্ছে থাকছে তো, জানি না তুই যা বুঝিস। বেলি বেগম মন খারাপ করে উঠে চলে গেলেন। দিবা রাগ নিয়ে বলল, তোর সব কথাই সাপোর্ট করেছি, বাট এটার কোনো সাপোর্ট করব না। সিরিয়াসলি, তোর বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা একদম রিডিকুলাস। বাবা কিছু বলো। রফিক সাহেব শীতল অথচ কঠিন সুরে বললেন, বিয়ে হতে না হতে বাপ মাকে ফেলে যাওয়ার এত বড় সিদ্ধান্ত, এরপরও আমার কিছু বলার আছে? একমাত্র ছেলে হয়ে বাপ মাকে কে যে ফেলে রেখে যেতে চায়, তার সাথে কথা বলার রুচিবোধ আমার নেই। দিবা ওকে বলে দে
ও যা ইচ্ছে তাই করুক, তবে বিদেশ যাওয়ার একটা টাকাও আমি দেব না। আর ওখানে গিয়ে কিভাবে সেটেলড হবে সেটা একান্ত ওর ব্যাপার। আমি এসব ব্যাপারে কিছু জানি না। আর আমার কাছে যেন কোনো সাহায্য না চায়। আমি কোনো সাহায্যখানা খুলে বসি নাই যে সাহায্য চাইলেই সাহায্য করব। ইজ ইট ক্লিয়ার? রফিক সাহেব হ্যান্ড পায়ে চলে গেলেন। অরণ্যর জেদ লাগলো প্রচুর। সে কি সবসময় তার বাবার কাছে হাত পেতে বসে থাকে নাকি? কলেজ লাইফ থেকে টিউশনি করে নিজের হাত খরচ নিজে চালিয়েছে। ভার্সিটিতে উঠে এনজিওতে জব করছে, বিভিন্ন ফিল্ডে কাজ করছে, তবুও কখনো টাকার জন্য বাসায় প্রেশার দেয়নি। সে আগে থেকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। আর এখন তার বাবা কিনা এমন কথা বলল। ঠিক আছে, সে নিজের টাকায় বিদেশ যাবে, ওখানে নিজের পরিশ্রমেই সেটেলড হবে। একটা পয়সার সাহায্য সে কারো থেকে চাইবে না, কারো থেকে না। হ্যাঁ, দিবা অরণ্যকে কিছু বলতে যাচ্ছিল, তার আগে অরণ্য বলল, আপু স্টপ, একটুও বোঝাতে এসো না আমায়। আমি বড় হয়েছি, নিজের বোঝ আছে। আমার কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করব। লাইফে যদি হেরেও যাই তাও কাউকে তো দোষারোপ করব না কখনো। অরণ্য চলে যায়। দিবা দীর্ঘশ্বাস ফেলে। অতসী এসে তাদের জীবনটা একদম উল্টে পাল্টে করে দিয়েছে। তবুও সে অতসীর পক্ষে থেকেছে, সাপোর্ট দিয়েছে। কিন্তু এখন তো অরণ্য একটু বাড়াবাড়ি করে ফেলল। তাদেরকে ছেড়ে একদম বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত। জহির ইসলাম অনেকবার ওই নাম্বারে ফোন করলেন, কিন্তু কেউই রিসিভ করলো না। শেষমেশ বাধ্য হয়ে সে সমুদ্রের আস্তানার উদ্দেশ্যে রওনা হলেন। জঙ্গলের একদম মাঝ বরাবর খুপড়ি দেওয়া ঘর। ঘরটা একদম ভাঙাচোরা, কোনো রকমে মাটির উপর দাঁড়িয়ে আছে। লোক দেখলে ভাববে একসময় এখানে কেউ থাকতো, কিন্তু এখন আর থাকে না। কিন্তু সেই ঘরের নিচে যে কত খুন হয়ে গেছে কেউ কল্পনাও করতে পারবে না। জহির ইসলাম সেই খুপড়ি ঘরের কাছে পৌঁছাতে সন্ধ্যা লেগে গেল। ভাগ্যিস টর্চ নিয়ে এসেছিল সে। টর্চের আলোয় চারদিক ভালো মতো দেখে নিল, কোথাও কেউ নেই। নিশ্চিত হয়ে সে ঘরটার ভেতর ঢুকলো। মাটির সঙ্গে একদম লাগানো একটা স্টিলের হাতল, ঘাস আর ঝোপঝাড় দিয়ে ঢাকা দেওয়া। সেই হাতলে চাপ দিলেই মাটির ঘর খুলে যায়। তারপর সিঁড়ি বেয়ে ধাপ ধাপ করে নিচে নামলেই দুইটা ঘর চোখে পড়ে। প্রথম ঘরে সবাই বসে থাকে, আড্ডা দেয়, মিটিং করে। আর দ্বিতীয় বা ভিতরের ঘরটায় খুন খাবারের কাজ চলে। জহির ইসলাম প্রথম ঘরে ঢুকলেন। বেশ ভয় পেয়ে গেলেন। কোনো সাড়া শব্দ নেই। এর মানে কি ওরা কেউ নেই নাকি? এখন তো থাকার কথা, রাতের বেলা ওরা এখানেই থাকে। জহির ইসলাম দ্বিতীয় ঘরে প্রবেশ করতে পুরোপুরি জমে গেলেন। লাশের বোটকা গন্ধে চারপাশ মোমো করছে। লাল রক্তের ধারা জমে কালো হয়ে মাটিতে লেগে আছে। শম্ভুর মুখটা হয়ে পড়ে আছে। আর রানার লাশটা চেনার উপায় নেই। এত টুকরো টুকরো করেছেটা কি? জহির ইসলাম ঢোক গিললেন। তার মস্তিষ্ক মোটেও এরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। ব্রেন শূন্য হয়ে পড়েছে। সে ড্যাব ড্যাব চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এই অনেকক্ষণ তার কাছে অনন্তকালের মতো লাগলো। যখন জ্ঞান ফিরল, সে গড় গড় করে বমি করে মাটিতে বসে পড়লেন। কি শীতল মাটি! একটা জিরো পাওয়ার হলুদ লাইট জ্বলছে। মনে হচ্ছে এক্ষুনি শম্ভু বা রানার লাশ উঠে দাঁড়াবে। তারপর তার দিকে ছুটে এসে তার গলা চেপে ধরবে, তাকে মেরে ফেলবে। জহির ইসলাম ক্লান্ত চোখে এদিক ওদিক তাকালো। চারদিকে অশরীরা ঘুরছে নাকি? জহির ইসলাম বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলান, উঠে দাঁড়ান। তারপর পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে আসেন। জঙ্গলের মধ্যেও ছুটতে থাকেন। তার মনে হচ্ছে তার পিছু পিছু ওদের লাশ আসছে। থামলেই তার গর্দান নিয়ে নেবে। জহির ইসলাম বাড়ি ফিরলেন অনেক রাতে। জঙ্গলের কাছে যে বাজারটা, সেখান পর্যন্ত তিনি ছুটতে থাকেন এবং বাজারে গিয়েই নিজের জ্ঞান হারান। বাজারের লোকেরা তার জ্ঞান ফিরিয়ে আনেন। সেখানে কিছুক্ষণ থাকার পর তিনি বাসার রওনা হন। সারা পথ তিনি হিসেব কষতে কষতে এসেছেন, কে মারল ওদের। আর সবচেয়ে বড় কথা, অতসী কই? তবে কি অতসী? অসম্ভব। ওর মতো মেয়ের পক্ষে এরকম জাত খুনিদের মারা অসাধ্য সাধনের মতো। তবুও কেউ তো অসাধ্য সাধন করে, তাই না? জহির ইসলাম বাসায় এসে সবার আগে রফিক সাহেবকে ফোন করলেন। রফিক সাহেবের কাঁচা ঘুম ফোনের আওয়াজে ভেঙে যায়। তিনি ফোন ধরে অত্যন্ত বিরক্ত স্বরে বলল, হ্যালো বলেন। জহির ইসলাম তড়িঘড়ি করে বললেন, আপনার বাসায় অতসী? রফিক সাহেব রাগান্বিত গলায় জবাব দেন, কেন? নিজের মেয়েকে মারতে আবার লোক পাঠাবেন? জহির ইসলাম ফোন কেটে দিলেন। এই লোক কিভাবে জানলো? তার মানে অতসী ওখানে কিভাবে বেঁচে ফিরল?
ও কি তবে ওই কি তবে মেরেছে ওদের? কিভাবে এসব সম্ভব? জহির ইসলামের মাথা চক্কর দিয়ে উঠল। সবাই যখন জেনে গেছে সে গুন্ডা পাঠিয়েছিল, এর মানে সবাই মিলে তার বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারে। কী স্টেপ নেবে? তাকে জেলে পাঠাবে? জেলখানা কেমন? ওখানে কি খুব কষ্ট? খাওয়া দাওয়া ঠিক মতো দেয় তো? ঘুমানোর জন্য বিছানা দেবে নাকি মাটিতে? জহির ইসলাম ভাবতে পারল না। ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলেন অন্ধকারে। রফিক সাহেব তো আগে থেকে অতসীর সাথে কথা বলতে না। দিবা আর বেলি বেগমও যাও বলতো, তারাও এবার অতসীর সাথে কথা বলা বন্ধ করে দিল। অতসী সকালে গিয়ে একবার ডেকেছিল বেলি বেগমকে আম্মা। অন্য সময় হলে বেলি বেগম জবাবে বলতেন হ্যাঁ, এবার সেটাও বললেন না। যেভাবে চুপচাপ কাঁথা ভাঁজ করছিলেন সেভাবেই করতে থাকলেন। অতসী অনেকক্ষণ দরজার পর্দা ধরে দাঁড়িয়েছিল উত্তরের আশায়। কিন্তু যখন বুঝলো বেলি বেগম নিজের ইচ্ছায় অতসীকে এড়িয়ে চলছে, সে চলে এলো। কথায় কষ্ট তো লাগলোই, সঙ্গে এক ধরনের অপ্রতিরোধ রাগও ঘিরে ধরল অতসীকে। দুপুরের আগে আগে অতসীর রুমে এসেছিল দিবা। অতসী শুয়েছিল। দিবাকে ঘরে ঢুকতে দেখে দ্রুত উঠে বসলো। ভাবলো নিশ্চয়ই কথা বলার জন্য এসেছে। কিন্তু দিবা যখন ওদের বাথরুম থেকে সাবানের কেসটা নিয়ে নিজ শব্দে চলে গেল, তখন অতসীর ভেতরে রাগ অভিমানে পরিণত হয়ে চোখের দেয়াল ঘষতে শুরু করলো। কী করছে সে? অরণ্যকে বিদেশ যাওয়ার কথা বলেছে, ব্যাস এতটুকুই। এতে তারা একদম কথা বলাই বন্ধ করে দিল। অতসী ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। তার পাতলা ঠোঁট ভেজে থুবু হয়ে ওঠে। সকাল সকাল অরণ্য কোথায় যে বেরোলো অতসী জানে না। সে ঘুম থেকে ওঠার আগেই অরণ্য চলে গেছে। দুপুরের অনেক পরে অরণ্য ঘামে জবজবে হয়ে বাসায় ফিরল। গোসল শেষ করে এসে দেখল অতসী চুপচাপ উদাসী মনে বসে আছে। অরণ্য ডাকলো অতসী। অতসী সামান্য কেঁপে উঠে বলল হুম। দুপুরে খাইছো? অতসী না খাওয়া সত্ত্বেও বলল হুম। সত্যি? হ্যাঁ। অরণ্য গামছা রেখে অতসীর পাশে এসে বসে। অনুসন্ধানী চোখে অতসীকে আপাদমস্তক দেখে নিয়ে বলে কি হয়েছে? অতসী চাপা গলায় বলল কিছু না। কিছু একটা তো হয়েছে শিও। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। অতসী তাকায় অরণ্যর দিকে। ওর চোখ দুটো লাল ভেজা। অরণ্য বিস্মিত হয়ে বলল কেউ কিছু বলেছে? অতসীর উত্তর না করে ভেজা চোখ মিলে অরণ্যর দিকে তাকায়। অরণ্য গলায় এবার খানিক কাঠিন্য যোগ করে বলে চুপ না থেকে বলো, কে কি বলেছে? অতসী সাহস পায়। তার বুক ভেঙে আসা কান্না আবার চোখের কার্নিশ বেয়ে চুয়ে চুয়ে পড়তে শুরু করে। ভাগা গলায় অতসী বলে আমার সাথে কেউ কথা বলে না। সকালে আম্মাকে ডাকলাম, জবাব দিল না। দিবা আপাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। শুনেন, আমাদের বিদেশ যাওয়া লাগবে না, এখানেই থাকবো। তাও সবাইকে বলুন আমার সাথে কথা বলতে। কেউ আমাকে এড়িয়ে চললে আমার অনেক কষ্ট হয়। এক কাজ করুন, আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমার জন্য যখন এত ঝামেলা, তখন আমিই চলে যাই, সঙ্গে করে সব ঝামেলাও নিয়ে যাই। অতসীর চিবুক ভিজে গেছে। অরণ্য ধমক দিয়ে বলল উল্টাপাল্টা কথা শুধু। বিয়ে করেছি কি 2 দিন বাদে ডিভোর্স দেওয়ার জন্য? সবাই যা করতেছে আমার সঙ্গে, স্পেশালি আমার সঙ্গে, কেউ আমাকে মন থেকে মানতে পারছে না। কিন্তু কেন? আমি কি এতই খারাপ দেখতে? খুব কালো? এভাবে বলে না অতসী, আল্লাহ নারাজ হবে। উনিই তো বানিয়েছেন সবাইকে, নাকি? সেটা তো ওনারা বুঝে না। ওনারা আমার সাথে যেমন করে, তাতে প্রতি মুহূর্তে মনে হয় আমি আপনার যোগ্য না, এই পরিবারের যোগ্য না। আপনারা সবাই শিক্ষিত, বড়লোক, সুন্দর, আর আমি। অরণ্য প্রসঙ্গ পাল্টাতে বলল সকাল থেকে আম্মু আপু কেউ কথা বলেনি তোমার সাথে? না, এমনকি দানিশ আসছিল আমার কাছে, তাকে বকে নিয়ে গেছে আপা। সে আবার কাঁদা শুরু করলো। অরণ্য রাগ চাপলো মাথায়। তার পরিবারের তো এরকম ছিল না, তাহলে এখন কেন এরকম হচ্ছে? কেন? অরণ্য উঠে দাঁড়িয়ে বলল সবার সমস্যাটা কি আমি দেখতেছি। সে অরণ্যর হাত চেপে ধরল। মিনতি সুরে বলল কাউকে কিছুই বললেন না প্লিজ। সবাই এটার জন্য আমার উপর রিয়াক্ট করবে, ভাববে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমি কি ছোট বাচ্চা যে আমাকে যা শেখাবে তাই শিখব? আজব। হাত ছাড়ো, আমি বললাম না আমি দেখতেছি, সব হ্যান্ডেল করে ফেলবো, চিন্তা করো না তবু। সে ভরসা নাই আমার উপর? সে একটুক্ষণ চুপ থেকে বলল আছে, তাহলে হাতটা ছাড়ো আমার, যেতে দাও। সে দ্বিধা নিয়ে হাত ছাড়লো। দিবার রুমে গিয়ে দেখলো দিবা নেই। দানিশ ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। অরণ্য ডাকলো দানিশ।
আব্বু দানিশ পিট করে চোখ খুলে জবাব দেয়, হ্যাঁ মামা। তোমার আম্মু কই? নানুর কাছে। ঘুমাচ্ছ আব্বু? হ্যাঁ। ঠিক আছে, ঘুমাও। অরণ্য দানিশের গলা অবধি কম্বল টেনে দিয়ে মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বেলি বেগম আর দিবা কিছু নিয়ে কথা বলছিল। অরণ্য রুমে ঢুকেই বলল, অতসীর সাথে তোমরা কি লাগাইছো এসব? দুজনেই চমকে ওঠেন। দিবা অবাক সুরে বলে, কি করেছি? তোমরা নাকি ওর সাথে কথা বলো না, ওকে এড়িয়ে চলো। বেলি বেগম আমতা আমতা করে বলেন, না বাবু। তিনি কথা শেষ করতে পারলেন না। তার মাঝ দিয়ে দিবা তেতে ওঠা গলায় বলল, তোর বউয়ের সাথে ইচ্ছা করে না তাই কথা বলি নাই। তো কি হয়েছে তাতে? অনন্য অবাক হয়, বলে, ইচ্ছা কেন করবে না? ও কি করেছে? দিবার গলার ঝাঁজ ক্রমেই বাড়তে থাকে। কি করেছে? ওই তো তোকে বুঝিয়ে সুঝিয়ে এত দূরিয়ে নিয়ে 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 যাচ্ছে আমাদের থেকে। ও বুঝিয়ে নিচ্ছে? কি ধরনের কথা এসব আপু? আমার ইচ্ছা না থাকলে তো আমি রাজি হতাম না। ও বুঝিয়েছে বিধায় ইচ্ছা জাগছে। কই, এতদিন তো এত ইচ্ছা জাগে নাই। বিদেশ যাওয়া মুখে বলা পর্যন্তই ছিল। কখনো এত গর্জ করিসনি যাওয়ার জন্য। তাহলে এখন এত গর্জ কেন? এখন এত ইচ্ছা কোথা থেকে আসলো? আমার যখন মন চাবে আমার ইচ্ছা আসবে, তাতে কার কি? আর এসবের জন্য অতসীকে কেন ব্লেম করছো সবাই? আমরা কেউ তো ওকে ব্লেম করছি না। আমাদের সবার মন মারাত্মক খারাপ, তাই সবাইকে এড়িয়ে চলছি, নিজের মনে থাকছি, নিজেরা নিজেদেরকে সামলানোর জন্য সময় নিচ্ছি। অরণ্য গলার স্বর এক ধাপ উঁচুতে নিয়ে বলল, দুনিয়া তো কেউ আর বিদেশ যায় না, আমি একাই যাব। সবাই তো নাটক লাগাইছো এটা নিয়ে। আর অতসীর সাথেও যা করলা, ভালোই করলা। দিবাও চড়া গলায় জবাব দিল, কি করেছি তোর বউয়ের সাথে অরণ্য? ওকে গিয়ে কি বকা দিয়েছি? নাকি গালিগালাজ করেছি? নাকি থাপ্পড় দিয়েছি? কোনটা করেছি বল? আর তুই বাসায় আসতে না আসতেই তোর কানে সবে এসব ঢুকিয়ে দিয়েছে। এই মেয়ে তো হাড়ে হাড়ে শয়তান দেখতেছি। প্রথমে ন্যাকা সেজে আমাদের ঘরে ঢুকেছে, আর এখন আমাদের সবার বিপক্ষে কাজ করছে। পরিবারটাকে ধ্বংস করে ছাড়বে। তোর বউ তো একটা কুটনি। বেলি বেগম দিবাকে ধমকালেন, চুপ করতো, যা নয় তাই বলে যাচ্ছিস। দিবার মুখ তবুও থামল না। সে বলেই চলছে, যা বলেছি ঠিক বলেছি আম্মু, তুমিই দেখো ওর সাথে কী এমন করলাম আমরা। যে জামাই আসতে না আসতেই বিচার দিয়ে দিয়েছে। আবার অরণ্য এসে আমাদের দিকে আঙুল তুলছে। ও এসে আমাদেরকে ভালো মতো জিজ্ঞেস করতে পারতো না ঘটনাটা কি? তা না করে এসে আমাদের সাথে ঝগড়া লাগাই দিছে। আচ্ছা, আমরা কি ওর ছোট নাকি বড়? আমাদের সম্বন্ধে ও কি ভুলে গেছে? ও অরণ্য থরথর করে কাঁপছে রাগের চোটে। অতসীকে কুটনি বলা, অতসীর বিরুদ্ধে এত কথা বলা। অরণ্য দাঁতে দাঁত চেপে বলে, যারা ছোটদের সম্মান দিতে জানে না তাদেরকে আমরাও সম্মান দিতে জানি না। আর আমার বউ কুটনি তো? ঠিক আছে, আমি আমার বোনকে নিয়ে এই বাসা থেকে এক্ষণে চলে যাব। আজকের পর থেকে আমার বাবা মা বোন কেউ নেই। তোমাদের সাথে আমার সম্পর্ক এখন এখানেই শেষ। অরণ্য গটগট করে হেঁটে বেরিয়ে যায়। বেলি বেগম হতবাক হয়ে পড়ে অরণ্যর কথা শুনে। আর দিবা পূর্বের থেকেও বেশি গজরাতে শুরু করে। এই মেয়েকে সাপোর্ট দেওয়াই ভুল হয়েছে তার, সেটা বলে বলে নিজের গালে নিজেই থাপ্পড় মারে। নিজের রুমে ঢুকে অরণ্য চেঁচিয়ে বলে, জামা কাপড় গোছাও। অতসী চকিত গলায় প্রশ্ন ছুড়ে দেয়, কেন? এই বাসা থেকে এক্ষুনি তোমাকে নিয়ে বেরিয়ে যাব তাই। কিন্তু কেন? হয়েছেটা কি? অরণ্য দাঁত কিরমির করে জবাব দেয়, ওর কত বড় সাহস! ও তোমাকে ব্লেম করে যাচ্ছে, আবার তোমাকে কুটনি বলতেছে। জাস্ট ভাবো একবার, আমার বউ কুটনি হোক আর যাই হোক আমি বুঝবো। তাই এক্ষুনি এই বাসা থেকে চলে যাব। থাকুক তারা ভালো মানুষ, তাদের সাথে আমার থাকার দরকার নেই। অতসী চুপ হয়ে গেল। বুক ভরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। তার জীবনে সুখ বুঝি আর আসবে না। অরণ্য সত্যি সত্যি ব্যাগ গোছালো এবং অতসীকে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। রফিক সাহেব তখন বাসায় ছিলেন না, তিনি এসবের কিছুই জানলেন না। বেলি বেগম অনেক চিল্লাচিল্লি করলেন দিবার সাথে। অরণ্যর হাতে ধরে ওনাকে মানানোর চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না কিছুই। অরণ্য তার রাগের সিদ্ধান্তে অটুট, সে যাবে মানে যাবে। বিকেলের দিকে দিবা ফার্মেসির উদ্দেশ্যে বের হয়। বেলি বেগমের প্রেশার বেড়েছে, তার নিজেরও মাথা ধরেছে প্রচুর। গত কয়েকদিন ধরে যেসব নাটক হচ্ছে তাদের বাসায়, সেসবে দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস নেওয়ার উপক্রম নেই। ফার্মেসি থেকে বেরিয়ে 2-3 কদম হেঁটেছে মাত্র, ঠিক তখনই কেউ তাকে ডেকে উঠল, দিবাকে। এই যে মিস, এই যে। দিবা পিছনে ফিরে দেখল সেখানকার সেই ডাক্তার, যাকে সে ঘোড়ার ডিমের ডাক্তার বলে আখ্যায়িত করে এসেছিল। ডাক্তার সামনে এগিয়ে দিবাকে বলল, চিনতে পারছেন? আমি সেই বিখ্যাত ঘোড়ার ডিমের ডাক্তার।
বলে এসে হাসল। এত শত মেজাজ খারাপের মাঝেও দেবার হাসি পেল। সে ওর ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, মনে আছে? যাক বাবা, চিনতে পারছেন তাহলে। তো মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মিস না, মিসেস। ডাক্তারটি ভ্রুকুচকে বললেন, মিসেস? হ্যাঁ, তাও না। আচ্ছা, ডিভোর্সি মহিলাকে মিস বলবে নাকি মিসেস? ডাক্তারের চোখ এবার বড় বড় হয়ে গেল। সে দ্রুত নিজেকে ধাতস্থ করে বলল, আপনি ডিভোর্সি? জি, আমি ডিভোর্সি। আমার একটা ছেলেও আছে। ডাক্তারটি চুপ করে রইল এসব শুনে। সে যে বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে তা তার চেহারা বলে দিচ্ছে। তা দেখে দিবার পেট ফেটে যাচ্ছে হাসিতে। কাউকে দ্বিধায় ফেলে দিতে কী যে মজা! উফ! দিবা বলল, সব কথা ফুরিয়ে গেল। ফুস! আমার সাথে চান্স নিতে আসছিলেন, তাই না? ডাক্তারটি আরও বেশি ধাক্কা খেলো দিবার এহেন কথায়। থতমত খেয়ে বলল, চান্স নিতে আসছি মানে? তেমন জানা নেই, চেনা জানা নেই। দেখা মাত্র ডাকলেন। তা আবার ডাক্তার মানুষ, আমার মতো রূপবতীতে তো হাই হ্যালো করার জন্য ডাকেননি। একটু চান্স টান্স। বাই দ্য ওয়ে, কী নাম আপনার? সীমান্ত। সীমান্ত চক্রবর্তী। ডাক্তারের বিচলিত গলা দেবা হুট করে জমে গেল। কোনো রকমে বলল, আপনি হিন্দু? জি। ও দুঃখিত, আমি কি না কি ভাবছিলাম। সত্যি দুঃখিত। একদিন বাসায় আইসেন আমাদের। ওই যে, দেবা হাত দিয়ে ইশারা করে একটা সাদা রঙের বাড়ি দেখালো। বলল, ওটা আমাদের বাড়ি। আজ যাই। আমি আবারও দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। দেবা হন হন করে চলে এলো সামনে থেকে। একবারও পেছনে তাকালো না। যদি পেছনে তাকাতো তবে দেখতে পেত সীমান্ত হতভম্ব হয়ে যাওয়া চেহারা নিয়ে কিভাবে তাকিয়ে আছে। বাড়ি ছাড়ার 1.5 মাসের মাথায় অরণ্য অতসীকে নিয়ে অস্ট্রেলিয়া পাড়ি জমালো। অরণ্য এতটাই পাষাণ হয়ে গেল যে একবারও পরিবারের সাথে কথা বলল না। এমনকি তাদের জানালো না পর্যন্ত তার বিদেশ যাত্রার কথা। অতসী অনেকবার রিকোয়েস্ট করলো তাদের সাথে দেখা করে যাওয়ার জন্য, কিন্তু অরণ্যর এক কথা, ওখানে গিয়ে সব সেটেলড করে তবেই সবাইকে দেখিয়ে দেবে, ব্যাস। এর আগে কাউকেই কিছু জানাবে না। একমাত্র আমিনই জানলো অরণ্য অতসীর দেশ ছাড়ার কথা।